বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। দুদিনের মধ্যে ১১,৫০,০০,০০০ ডলার পাওয়ার আশা করছেন বাংলাদেশ ব্যাংক। কিস্তি ছাড়ের সাথে তাগিদ বাড়ল অর্থনীতিতে আরও সংস্কার আনার। এ বিষয়ে আমরা পর্যালোচনা শুনব। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল, অনেক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই যে IMF তো নানা ধরনের শর্ত আরোপ করছে, যেমন আর্থিক খাতে সংস্কার আছে, জ্বালানি বিদ্যুতের দামে ভর্তুকি প্রত্যাহার আছে, এরকম আরও বেশ কিছু শর্ত রয়েছে। এর প্রভাব আসলে কেমন পড়বে অর্থনীতিতে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নির্ভর করবে কোন ধরনের শর্তের কথা বলছি আমরা সেটার উপরে। দেখুন, বিষয়টা হলো যে এই শর্তগুলোর কথা আমরা বলছি তার অনেকগুলো আছে যেটা এই সরকারের একটা চলমান মানে প্রতিশ্রুতির অংশ ছিল, যেটা বাস্তবায়ন করা যায়নি। এছাড়াও আমরা যারা স্বাধীনভাবে বিভিন্ন সময়ে অর্থনৈতিক পর্যালোচনা করি, পরামর্শ দিই, তাদেরও কিন্তু দীর্ঘদিন ধরে বেশ কিছু পরামর্শ ছিল। যেমন আমরা বিনিময় হারকে বাজারের সাথে যুক্ত করার কথা এরা অনেক আগেই বলেছি। আমরা সুদের হারকে বাজারের উপর ছেড়ে দেওয়ার কথা বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা ব্যাংকিং খাতে একটা সংস্কার দরকার রয়েছে এবং আমাদের যেই ঋণ আদায়ের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোর ভিতরে যে সুশাসনের অভাব রয়েছে, এইটার বড়ভাবে আমরা কিন্তু বলেছি যে সংস্কার দরকার হবে। এটা প্রায় ১ দশক ধরে এই বিষয়গুলো চলছে। তো IMF এর শর্তের মাধ্যমে যেটা হয়েছে যে অর্থনৈতিক একটা, যেহেতু আমাদের চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছি, এখানে একটা ভয়ঙ্কর চাপের ভিতরে আছে, সরকার এখন আগে যেইভাবে এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেনি, অনেক ক্ষেত্রে যেখানে গোষ্ঠী স্বার্থগুলোর প্রভাব এখানে কাজ করেছে, সেই জায়গা থেকে IMF এর শর্ত হয়তো তাদেরকে বের হয়ে আসার চেষ্টা করতে সাহায্য করতে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা যেহেতু এখন একটা চাপের ভিতরে পড়ে গেছি এবং অন্যান্য বিভিন্ন ধরনের শর্ত আছে, বড় আলোচনার জায়গাটা হবে হলো যে আমি কোন শর্তগুলো বা কোন বিষয়গুলো আমরা কেমন ভাবে পালন করছি এবং কোনটাকে আমি প্রাধিকার দিচ্ছি, কোনটাকে দিচ্ছি না। যেমন ভর্তুকি তোলার কথা যদি বলেন, ভর্তুকি তোলার বিষয়ে আমাদের একটা বড় পরামর্শ ছিল হলো যে এই ভর্তুকি এইরকম পর্যায়ে যাবার যেই কারণগুলো, বারংবার দাম বাড়ানোর পরেও ভর্তুকি না কমানোর যে কারণগুলো, অর্থাৎ আমাদের যেই বিদ্যুৎ জ্বালানি খাতের যে বিভিন্ন ধরনের চুক্তিগুলো আছে এবং সেটার ভেতরে যে বিভিন্ন একটা অসাম্য ব্যবস্থা, গলদের জায়গা রয়েছে, সেইগুলাকে ঠিক করলে ভোক্তা পর্যায়ে চাপটা এতখানি হতো না। কিন্তু সেই জায়গাটায় যেহেতু এখন আমরা মানে সফলভাবে বাস্তবায়ন করতে পারিনি, এই চাপটা এখন ভোক্তাদের উপরেই পুরোপুরি নিতে হচ্ছে। যেমন সবচাইতে গুরুত্বপূর্ণ যদি বলেন আমাকে, তাহলে তো হওয়া উচিত ছিল ব্যাংকিং খাতের সংস্কার। কিন্তু ব্যাংকিং খাতের সংস্কার কিন্তু এখনো পর্যন্ত খুবই ধীর গতিতে আগাচ্ছে। সুতরাং এই বিষয়গুলোকে আমি মনে করি যে IMF এর সাথে সরকারের বা আমরা যারা স্বাধীনভাবে কথা বলছি, মৌলিক জায়গাগুলোতে খুব বেশি পার্থক্য নেই। তৌফিক, আপনি তো ব্যাংকিং খাতে সংস্কার নিয়ে কথা বলছিলেন, তো সংকোচনমূলক মুদ্রানীতি, ডলারের বাজার ভিত্তিক দরের কথা বলছে IMF, কিন্তু সরকার অনেকটা এই পথ দিয়েই হাঁটছে, কিন্তু তার কোনো সুফল, তার এই সুফলগুলো পেতে আসলে ঠিক কতদিন অপেক্ষা করতে হবে আমাদের একটু জানতে চাই। দুটো বিষয় আছে এখানে। একটা হলো যে কোনো মুদ্রানীতির সংকোচনমূলক পর্যায়ে আপনি যখন যান, তখন এটা সাফল্য পেতে সময় লাগে। কারণ হলো আপনি, এটা আমরা অর্থনীতির ভাষায় বলি যে সরকারের যে দুটো বড় নীতি আছে, রাজস্ব নীতি এবং মুদ্রানীতি, তার মধ্যে রাজস্ব নীতি তাড়াতাড়ি কাজ করে। অর্থাৎ আপনি যদি করের হার বাড়ান, পরের দিন থেকেই এটার আপনি প্রভাব দেখতে পাবেন। কিন্তু যদি আপনি মুদ্রার সংকোচনমূলক নীতি নেন, যেহেতু সরাসরি এটা বাংলাদেশ ব্যাংক করতে পারে না, তাকে একটা পরোক্ষ ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হয়, সেই দিক থেকে এটার প্রভাব পড়তে সময় লাগে এবং কোনো কোনো ক্ষেত্রে 1 থেকে 2 বছর লাগে। এবং বিশেষভাবে মুদ্রানীতির যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে একটা অর্থনীতি যত বেশি আধুনিক হয়, যত উন্নতি হয়, তার সাথে মুদ্রা বাজারের যোগাযোগ যত বেশি থাকে, সেখানে এটা অনেক বেশি কার্যকর হবে। বাংলাদেশ এখন উন্নয়নের মাঝামাঝি পর্যায়ে রয়েছে, তো সেইখানে কার্যকারিতা এখন উন্নত বিশ্বে এটা যত দ্রুত কার্যকর হবে, যত বেশি কার্যকর হবে, সেইটা বাংলাদেশের হওয়া কিন্তু কঠিন। কিন্তু তাতে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের মূল্যস্ফীতির যেই চাপটা রয়েছে, জিনিসপত্র বাড়তি থাকার যেই নিদারুণ একটা চাপ জনগণের প্রতি, সেটা তো মুদ্রানীতি বা রাজস্ব নীতির বাইরেও যে বাজারের
সুশাসনের অভাব রয়েছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতার বিষয় রয়েছে, সেই জায়গাগুলোতে তো একই সময়ে কাজ করতে হবে। সুতরাং আমি একটা করবো কিন্তু অন্যগুলো যদি না করি, তাহলে সাফল্য সরাসরি তো পাওয়া যাবে না। জনাব তৌফিক, এই যে বেশ কিছু শর্তের মধ্যে আরেকটি শর্ত কিন্তু রাজস্ব খাতটা আসলে সংস্কার করা, এই রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে আইএমএফ এর প্রশ্ন কিন্তু রয়েছে। তো স্থানীয় অর্থনীতিবিদরাও কিন্তু বলছেন আমূল সংস্কারের কথা। এই ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জটা দুরকম রয়েছে। দেখেন, এই সংস্কারের একটা বড় অংশই কিন্তু 2007-8 থেকে শুরু করে 2009 যখন প্রথমেই সরকার এসেছিলেন, তারই কিন্তু এজেন্ডার অংশের ভিতরে ছিল। এবং আমাদের 2009-এ আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেওয়ার পরে যতগুলো পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছে, 3টি হয়েছে। তার প্রত্যেকটিতেই যেই একটি জায়গায় অবশ্যই আমরা মানে সাকসেসফুল হতে পারিনি দেশ হিসাবে, সেইটা হলো যে আমাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। সুতরাং আমার দেশের অর্থনীতি যেভাবে বড় হচ্ছে, যেভাবে আমার মাথাপিছু আয় বাড়ছে বলে সরকার বলছে, সেই তুলনায় কিন্তু আমার রাজস্ব আদায় বাড়ছে না। একটা বড় জায়গা হলো যে সংস্কারগুলো করার ক্ষেত্রে অনেক ধীরগতি আছে, এটা ঠিকঠাক মতো করাও হয়নি, যেভাবে করার কথা সেভাবে হয়নি। বড় আরেকটা জায়গা তো হলো যে সংস্কারগুলোর ফলে সুশাসন প্রতিষ্ঠার যে জায়গা ছিল, কর ফাঁকির যে একটা বিরাট মহোৎসব আছে, এবং এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক সুশাসনের জায়গা রয়েছে, সেই জায়গাটাতে পাশাপাশি কাজ না করলে তো শুধুমাত্র সুশাসন বা শুধুমাত্র সংস্কারের কিছু কিছু পদক্ষেপ নির্বাচিত ভাবে নিয়ে এটা সাফল্য পুরোপুরি পাওয়া যায় না। কিন্তু নিঃসন্দেহে আমার মনে হয় যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, তাতে এই অনুধাবনটা হওয়া উচিত যে এই জায়গাটাতে আমাদের বেশি মাত্রায় মনোযোগ দিতে হবে, এবং সামগ্রিকভাবেই যে আমাদের অর্থ পাচার এবং কর ফাঁকি রোধের যে বিভিন্ন আমাদের মেকানিজম গুলো আছে, সেইটাতে সংস্কারের পাশাপাশি কাজ করে যেতে হবে। অনেক ধন্যবাদ তৌফিক আপনাকে আমাদের সাথে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। দর্শক, আমরা এই যে আইএমএফ ঋণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, আমার সাথে এই মুহূর্তে যুক্ত ছিলেন সেফডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।